আচ্ছা, আমি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ওয়েট করি যে বাকিরা যাতে জয়েন করে নিতে পারে। আর তোমরা একটু আমাকে কনফার্ম করো যে আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা, যে আমার কথাগুলো ক্লিয়ার কিনা বা ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আর ভিডিওটা ক্লিয়ার কিনা। সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাই দাও যে আমার কথাগুলো ক্লিয়ার কিনা, কারণ কথা ক্লিয়ারলি না আসলে সমস্যা। আচ্ছা, আর সাউন্ড, এই যে রাবি বললো হালকা ইনক্রিজ করার জন্য, সাউন্ড যখন আমরা ক্লাস নেওয়া শুরু করবো তখন অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সাউন্ড অটো অটো ইনক্রিজ হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে অনেকেই জয়েন করতেছে, জয়েন করতে থাকুক, এর মধ্যে আমি শুরু করে দিই, যে আমি আস্তে আস্তে শুরু করি। আর কিছু কথা বলতে বলতে অন্যরা জয়েন করে নেয়। হ্যাঁ, তাহলে আমি এই যে প্রথম কথা হচ্ছে, যেহেতু অনেকে কমেন্ট করে জানাইছে যে আচ্ছা, এই যে সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রবলেম নাই। আর যাদের মনে হচ্ছে তোমাদের ওইখানে ঝাপসা দেখা যাচ্ছে, হয়তো তোমার নেট প্রবলেম হতে পারে, কারণ আমি এই তোমার এখান থেকে ডেলিভারিটা প্রপারলি হওয়ার জন্য কিন্তু আমি অন্য ফোনে অন্য সিমে আমি লাইভগুলো দেখতেছি, আর এখানে কোনো প্রবলেম হচ্ছে না, তো তোমার এখানে নেটের প্রবলেম থাকতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমার আমি আমার ফোন থেকে কিন্তু 4G, যে ফোন থেকে লাইভে গেছি সেটা 4G সিমই, যার কারণে সমস্যা হওয়ার কথা না। তো আমরা অন্যরা জয়েন করতে করতে আমরা আমাদের কথা বলা শুরু করে দিই। তো প্রথমত আসি, আহ, আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা চিন্তা করলে দেখা যায় এই যাবৎকালে তোমরাই হচ্ছে সবচেয়ে আনকমন বেস। আর তোমাদের ক্ষেত্রে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঝামেলা হচ্ছে, এইচএসসি এখনো দাও নাই, বাট অ্যাডমিশন করা ছাড়া উপায় নেই। তো আমি এইচএসসি দিই নাই, অ্যাডমিশন ছাড়া উপায় নাই, এখন আমার কোনো কিছু থেকে রেহাই নেই। এই রেহাই নাই না থাকার কারণে আমাকে সব কিছু মেনটেন করতে হবে, এবং সব কিছু আমাকে এমনভাবে মেনটেন করতে হবে যাতে আমার এইচএসসিটাতেও কোনো হ্যাম্পার না হয়, আবার আমার অ্যাডমিশনটাও যাতে প্রপার হয়। তো আমরা সেই জিনিসটা চিন্তা করে সামনের দিকে আগাচ্ছি। এবং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেমন আমরা অ্যাডমিশনের ম্যাথগুলো যখন করাই, সাধারণত আমি কিন্তু অনেক আগে থেকে ইঞ্জিনিয়ারিং কোচিং করাই, তো সেক্ষেত্রে আমরা সাধারণত যে কাজটা করি, শুধু অ্যাডমিশন স্টাইলে পড়াই। অনেক কিছু যেগুলো অ্যাডমিশনে আমার আনসার করা যাবে যেভাবে, সেভাবে আমরা আনসার করা, ইন্টারমিডিয়েট স্টাইলটা বলি না। কিন্তু এখন আমাকে যে কাজটা করতে হবে, কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো তুমি ইন্টারমিডিয়েটে যদি আসে, অ্যাডমিশনও আসে, ইন্টারমিডিয়েটও আসে, কিন্তু অ্যাডমিশনে আমরা এটাকে অনেক সংক্ষিপ্ত করে ফেলি। তো সেই কনসেপ্টটা হয়তো তুমি এই যে ইন্টারমিডিয়েটে করলে তোমার একটু ঝামেলা হইতে পারে, তখন আমরা ইন জেনারেল কনসেপ্ট যেটা সেটাও বলে দিব। আর আরেকটা কথা হচ্ছে, আজকে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আর আমরা প্রথম একসাথে তো ফ্রি রাখছিলাম। আর আরেকটা হচ্ছে আমাদের ফিজিক্সের যে দুইটা ক্লাস, প্রথম দুইটা ক্লাস, দুইটাই হচ্ছে আমার নিউটনীয় বলবিদ্যা এর উপর। তো নিউটনীয় বলবিদ্যা অনেক বড় চ্যাপ্টার হওয়ার কারণে আমরা দুইটা ক্লাস রাখছি। আর যেহেতু প্রথম ক্লাস অনেকে জয়েন করতে করতে শুরু করতে হতে একটু লেট হয়ে যেতে পারে, ওই কারণে আমরা আলটিমেটলি নিউটনীয় বলবিদ্যার উপর দুইটা ক্লাসই রাখছি, যাতে করে সেকেন্ড ক্লাসে প্রপারলি ব্যাকআপ দেওয়া যায়। তো আমি আমার পুরো ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করছি। দুইটা ভাগে ভাগ করার আগে, অর্থাৎ আমার আজকে হচ্ছে প্রথম ক্লাস, এরপরে সেকেন্ড ক্লাস নিউটনীয় বলবিদ্যা, আজকে পার্ট 1, এরপর হচ্ছে পার্ট 2। এরপর তোমাদেরকে বলে রাখি আমরা পড়াবো কোন স্টাইলে। আমরা ফিজিক্সের সবগুলো লেকচার দিব হচ্ছে আমাদের টপিক্স বাই টপিক্স স্টাইলে, অর্থাৎ তুমি ইন্টারমিডিয়েটের মতো না। আবার আমাদের এখানে আমরা যে কাজটা করবো, প্রত্যেকটা টপিক্স ধরে ধরে করবো। আর তোমরা জানোই যে অ্যাডমিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ম্যাথ। এখন তোমাকে আমি যাই পড়াবো না যে বল কাকে বলে, ত্বরণ কাকে বলে, এগুলো আমি তোমাকে পড়াবো না। তোমাদেরকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে কোন কোন জায়গায় তোমাদের ঝামেলা হইতে পারে, সেই জিনিসগুলো আমরা ফোকাস করব। আর এখানে আমাদের আলটিমেটলি লেকচার দিতে দিতে আমরা অনেক কথা বলবো, বলতে বলতে দেখবা আমাদের এই যে ইন্টারমিডিয়েটে যে স্টাইলে প্রশ্ন হয়,
ওই ধরনের ম্যাথগুলো করানো হবে, অ্যাডমিশনের ম্যাথগুলো করানো হবে। আলটিমেটলি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর আমি যে কাজটা করব, এই নিউটনীয় বলবিদ্যাকে টোটাল আমি প্রায় 16টা আলাদা আলাদা ভাগে ভাগ করছি। মানে পুরো চ্যাপ্টারটাকে আমি 16 থেকে 17টা টাইপসে ভাগ করছি। ওই সবগুলো আলাদা আলাদা টাইপসের মধ্যে পুরো নিউটনীয় বলবিদ্যার যতগুলো টাইপস দরকার সবগুলো চলে আসবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি আজকের ক্লাস শুধুমাত্র আমি টাইপস ভিত্তিক যাইতেই থাকবো যতটুকু যাওয়া যায়। আর আগামী দিনের যে ক্লাসটা, অর্থাৎ পার্ট টুটা আগামী দিন না, মানে যেদিন হয় আর কি, তোমাদেরকে অলরেডি রুটিন দিয়ে দেওয়া হয়েছে। পার্ট 2 যেদিন হবে সেদিন আমরা যে কাজটা করব, ওই দিন আমরা পুরোটা শেষ করার পর ফিনিশিংয়ে আমরা দেখাই দিব যে আমাদের এই চ্যাপ্টারটা কিভাবে এইচএসসি প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্লাস মেডিকেল সবগুলোর জন্য ইফেক্টিভ। তো সেই অনুযায়ী আমাদের এটার মতো করে সবগুলো লেকচারই আমাদের গুছানো হবে। তো আমি শুরু করার আগে একটু দেখে নিই, আমি লেকচার শুরু করার আগে দেখে নিই যে আমাদের জয়েন কয়জন করছে। একটু কাইন্ডলি ওয়েট করতে হবে, আমি দেখে নিই যে কয়জন জয়েন করছে, এরপর আমি পুরো দমে লেকচার দেওয়া শুরু করবো। আচ্ছা, এক নম্বর কথা, আমাদের অ্যাডমিশনের লেকচারগুলো যখন আমরা এমনি সাধারণত কোচিংয়ে দিই তখন দেখা যায় ক্লাসগুলো আনলিমিটেড থাকে। যে দেখা যায় যে ক্লাসের শুরু আছে কিন্তু শেষের কোনো টাইম নেই। তো যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা নিতে পারে ততক্ষণ দিয়ে, অনেক সময় এরকম দেখা গেছে 4-5 ঘন্টাও ক্লাস নেওয়া লাগছে। অর্থাৎ দিলে ইচ্ছা মতো দেওয়া যায়, না দিলে কিছু না দিলেও চলে। তো আমরা যেহেতু অনলাইনে তোমাদেরকে দৌড়ে বেঁধে রাখার কোনো উপায় নাই, ওই কারণে আমরা ক্লাসগুলোকে 2 ঘন্টা ডিউরেশন করছি। মানে আজকের ক্লাসটা আমাদের মোটামুটি 12:30 পর্যন্ত হবে। তো 2 ঘন্টার মধ্যে আসলে অনলাইনে প্রকৃতপক্ষে 2 ঘন্টা একটানা আমাদের মনোযোগ রাখা খুব টাফ। ওই কারণে আমরা যে কাজটা করব, আমরা 1 ঘন্টা পর আমাদের কয়েক মিনিটের একটা ব্রেক দিব। যেমন মনে করো 5 মিনিটের একটা ব্রেক দিলাম, ওই 5 মিনিট আমরা অনলাইনে থাকবো। তবে সেই 5 মিনিটে তোমরা যে কাজটা করবা, এর পূর্ববর্তী 1 ঘন্টায় কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেগুলো জানাই দিবা, আর একটু রেস্ট নেবা। দেন আমি এরপরে 5 মিনিট ব্রেকের পর আবার শুরু করব সেকেন্ড সেশন। এর মানে আজকের ক্লাসটা 2টা সেশনে বিভক্ত, একটা হচ্ছে প্রথম ঘন্টা আর একটা হচ্ছে দ্বিতীয় ঘন্টা। তো আমরা প্রথম ঘন্টাটা এখন শুরু করব। সবার আগে একটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু যাতে তোমরা নোট করে না লাগে, অর্থাৎ আমাদের অ্যাডমিশন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়, আমাদের ক্লাসগুলো খুব দ্রুত নিতে হয়। কারণ আমি নিউটনীয় বলবিদ্যার জন্য এরকম 10টা ক্লাস পাবো না যে আমি তোমাকে ধাপে ধাপে সব করাবো। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, কিন্তু আলটিমেটলি এখানে সব না করাইলে ঝামেলা। তাহলে আমার কাজ একটাই, আমাকে দ্রুত আগাইতে হবে। তো দ্রুত আগাইতে হলে এখানে সবচেয়ে বড় ঝামেলা সেটা হচ্ছে তোমরা যে প্রবলেমটা ফেস করবা, যে ভাইয়া আমাদের এই যে লিখা এবং দেখা দুইটা একসাথে হবে না। আরে ভাই, বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে? কোন একটা বস্তুর ভরবেগ এবং অবস্থান আমাদের কখনো একসাথে নির্ণয় করা যায় না। তুমি ভরবেগ যত নির্ভুলভাবে নির্ণয় করবা, তার অবস্থান তত আমাদের বেশি ভুল হবে। আর আমাদের তার অবস্থান যত পারফেক্ট হবে, তার ভরবেগটা তত বেশি ভুল হবে। এর মানে পড়ালেখা তুমি পড়ে তুমি আমার ভিডিও দেখে দেখে শিখবা আর সাথে সাথে লিখবা। আরে ভাই, হাত আর মাথা একসাথে কাজ করবে না। তোমার হাতের জায়গায় রাখো, ওটাকে স্টপ রাখো, তুমি তোমার মাথাটাকে এখন চলমান রাখো। এরপর একটানা 2 ঘন্টা আমরা দেখবো, আজকে অনেক কিছু শিখে ফেলবো, নতুন নতুন কনসেপ্ট শিখবো। মেইন কথা হচ্ছে অ্যাডমিশনে তোমাকে যে কাজটা করতে হয়, ভিন্নভাবে চিন্তা করতে হয়। তুমি দেখবা 10 লাইনে 2 লাইনে শেষ, এটাই হচ্ছে আমার অ্যাডমিশন। এবার আসি, তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের জন্য অলরেডি আমি কালকে রাতের প্রায় 3:30 পর্যন্ত অনেকগুলো শিট বানাইছি। এই শিটের মধ্যে যেমন আজকে যা যা নিব মোটামুটি সব আছে, হয়তো এর থেকে এক্সট্রা পড়াইলে সেগুলো আমি শিটে অ্যাড করে দিব। তো মেইন কথা হচ্ছে, যেহেতু আমি তোমাদেরকে যা যা পড়াবো একবারে প্রশ্ন সহ শিট অ্যাড করে দিছি, যার কারণে তোমার আর কোনো কিছু লেখা লাগবে না। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র মাথায় নেওয়া হয়। আর তুমি বলো, যদি থাকে মাথায়, কেন থাকবে খাতায়? এখন কথা হচ্ছে, আমার মাথাটা তো আনলিমিটেড টাইম পর্যন্ত মনে রাখতে পারে না, ওই কারণে মাঝে মধ্যে খাতায় রাখার প্রয়োজন আছে। কিন্তু এট এ টাইম মাথায় এবং খাতা কখনো কাজ করার প্রয়োজন নাই। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা শুধু এখন মাথায় ঢুকাবো, এরপর খাতায় আমরা তুলে নিব, সেটা পরের স্টেপ। অর্থাৎ ক্লাস করার পরে তোমাকে আমি নোটগুলো দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, তুমি আবার নোট করে রাখো, পরে ইচ্ছা মতো বারবার পড়বা, বারবার হজম করবা। তো আমার কথা হচ্ছে, আজকে আমরা যে কাজটা করব, এখন আমরা ধাপে ধাপে আগাবো, একটা পর একটা টাইপস আমি সিকোয়েন্সিয়ালি যাব। কিন্তু শর্ত একটাই, কোনো নোট করা যাবে না। নোট তোমাকে আমি প্রোভাইড করবো, কোনো সমস্যা নেই, কোনো নোট করা যাবে না। আর প্রশ্নও করা যাবে না। কখন করা যাবে? প্রশ্নের জন্য আমি টাইম দিব। এই যে প্রথমে 1 ঘন্টা লেকচার দেওয়ার পর কিছুক্ষণ টাইম দিব প্রশ্ন করার জন্য, তখন প্রশ্ন করবা। এরপর পুরো ক্লাস শেষ হওয়ার পর আরো আনলিমিটেড টাইম দিব। যতক্ষণ পর্যন্ত তুমি প্রশ্ন করো, ততক্ষণ পর্যন্ত আমি লাইভে থাকে তোমাকে আনসার দিব। যদি একজনও লাইভে থাকে প্রশ্ন করার জন্য, আমি তারও আনসার দিয়ে তারপর যাব।
কারণ অ্যাডমিশনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার আনসার দেওয়া। ইভেন যদি এমনও হয় আমাদের প্রথম ক্লাসটা আমি করার পর ওই মুহূর্তে তোমার কোনো প্রবলেম ক্রিয়েট হয় নাই, কিন্তু তুমি যখন বাসায় রাতে পড়তে গেছো তখন অনেকগুলো প্রবলেম পাইছো, কোনো টেনশন নাই। আমরা যেহেতু প্রাইভেট গ্রুপে ক্লাস নিচ্ছি, আমার ভিডিওটা ওইখানে আছে, তুমি ভিডিওর কমেন্টে তুমি জাস্ট আমাকে প্রশ্নটা জানাই দাও, পরের ক্লাস যেই নেক না কেন, যেই নিবে সে তোমাকে ওই প্রশ্নটা সলভ দিয়ে দিবে। অথবা আমি কমেন্টে, আর আমার ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে প্রয়োজন আমি নিজে কমেন্টে তোমাকে হাতে লিখে খাতায় লিখে সুন্দর করে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। প্রথমত আসি, তো সবাইকে ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ অ্যাডমিশনের ক্লাস ধৈর্য নিতেই হবে। অনলাইন হোক অফলাইন হোক ধৈর্য লাগবে। যদি অনলাইন না হইতো হয়তো আমি ক্লাসটা আজকে 4 ঘন্টা নিতাম, কিন্তু যেহেতু অনলাইন ওই কারণে আমার 4 ঘন্টা নেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে আমাদের অনলাইনের মধ্যে তোমার মনোযোগ আকর্ষণ করাটা খুব ডিফিকাল্ট। তো সবাই একটু খেয়াল করে দেখি। আর এখানে যেহেতু আমাদের মনে করো রেকর্ডের হচ্ছে, ওই কারণে আমরা চাইলেও অনেকগুলো ফিলিংস শেয়ার করতে পারি না। মানে ক্লাসটাকে উপভোগ করার জন্য কিছু কিছু আমাদের এই যে কথা বলতে হয়, যেগুলো আসলে অনলাইনে বললে একটু সমস্যা হচ্ছে, আমাদের যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। তো ওই কারণে আমরা ভাইরাল হতে চাই না, আমরা আমাদের লেকচারটা গুছানো ভাবে পড়তে চাই। সবাই একটু খেয়াল করে দেখো। নিউটনীয় বলবিদ্যার আজকে প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের নিউটনের সূত্র সংক্রান্ত। এই নিউটনের সূত্র সংক্রান্ত কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হচ্ছে, মনে করো আমাদের সাপোজ আমি ধরে নিলাম আমার এখানে গ্রাউন্ডে কাদা আছে, কি আছে? কাদা আছে। এরপর আমাদের এখানে যদি আমাদের কাদা থাকে, সাপোজ আমি ধরে নিলাম এখানে একটা আমাদের গাছ আছে, এই গাছের নাম হচ্ছে আম গাছ। এই গাছের নাম কি? আম গাছ। এই আম গাছের মধ্যে একটা টপটপে লাল আমাদের আম আছে। এই আমটা আমাদের পড়বে কোথায়? এই আমটা পড়বে হচ্ছে আমাদের কাদায়। তাহলে আমাদের আছে আমাদের আম, এই আমটা টকটকে লাল, এরপরে আমাদের এই আমটা কি হয়ে যাবে? এই আমটা এখান থেকে মনে করো ছিঁড়ে পড়ে গেল। তাহলে পড়লে আমাদের বিজ্ঞানী নিউটনের মতে কি, কোন একটা বস্তু যদি ছিঁড়ে পড়ে যায় গ্র্যাভিটির কারণে কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। আর যতই নিচের দিকে নামবে তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? অভিকর্ষজ ত্বরণের কারণে। এখন কথা হচ্ছে, এই যে আমাদের এখানে আমরা বলছি কাদা আছে, কি আছে? কাদা আছে। তো কাদা থাকার কারণে আমার কি হবে? এই আমটা মাটিতে পড়ে আরো কিছু দূর ভিতরে ঢুকে যাবে। সে এখানে থাকবে না, সে আরো ভিতরে ঢুকে যাবে। এই কিছু দূর ঢুকার পর একসময় জায়গায় সে স্থির হয়ে যাবে। তাহলে আমি আবারও বলতেছি, এখান থেকে যে আমটা সে গ্রাউন্ডে পড়ে আরো কিছু দূর ভিতরে ঢুকবে, ঢুকার পর সে স্টপ হয়ে যাবে। কারণ সে যখন গ্রাউন্ডে যাবে তখন বাধার সৃষ্টি হবে। এই বাধার পর সে এখান থেকে যে কাজটা করবে, সে এখান থেকে আমাদের ওই বাধার কারণে সে একসময় থেমে যাবে। তো আমার প্রশ্ন হলো, এই যে এখানে আমাদের মাটি, তুমি একটু খেয়াল করো, মাটি কি পরিমাণ তাকে বাধা দিল, এই বাধা দানকারী বলটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি একটু পুরো জিনিসটা অ্যানালাইসিস করি। আমাদের এটা আমি ধরে নিলাম আমাদের পৃষ্ঠ, এটা হচ্ছে আমার পৃষ্ঠ, আর এই যে অংশটা এটা হচ্ছে আমার কাদা, মানে আমার নিচে পুরোটা হচ্ছে আমার কাদা। তো আমি ধরে নিলাম এই যে ভূমি থেকে এই উচ্চতা উপরে কোন একটা বস্তু ছিল। এখন ভূমি থেকে এই উচ্চতা উপরে যদি কোন একটা বস্তু ছিল, সেটা আমার এখান থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, ছেড়ে দেওয়া হইলো, তাহলে যখন ছেড়ে দিচ্ছি তখন তার বেগ কত? 0। এর মানে তার আদিবেগ u = হচ্ছে 0। এরপর আমি ছেড়ে দিলাম, তাহলে আমি টুপ করে ছেড়ে দিলাম, সে আমার চুপ করে পড়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, সে যত নিচের দিকে যাবে তার এখানে নিচের দিকে যাওয়ার সময় একটা অভিকর্ষজ ত্বরণ জি কাজ করবে, যার কারণে তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে তার বেগটা হলো v। তাহলে আদিবেগ ছিল 0 থেকে সে ভূমিতে যেতে যেতে বেগ হলো কত? v। এবার ভূমিতে যাওয়ার পর একটু খেয়াল করে দেখো, এই যে সে মনে করে এটা a বিন্দু, এটা b বিন্দু, a থেকে b তে আসার সময় সে কি কোনো বাধা প্রাপ্ত হয়েছে? না, কোনো বাধা নাই। কেন? কারণ সে মুক্তভাবে পড়ছে। কিভাবে? মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর এখানে বাধা আছে, বাতাসের বাধা, সেটা আমরা কাউন্ট করি না। তাহলে আমরা বলতে পারি মুক্তভাবে পড়ন্ত বস্তু, আমরা এটাকে বাধা কোনো কাউন্ট করি না। তাহলে একটা কথাই বলতে পারি, এই বস্তু যেহেতু মুক্তভাবে পড়তেছে এখানে কোনো বাধা নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত না সেটা বাতাসে থাকবে তখন কোনো বাধা নাই। এবার আসো, যখনই সে মাটি স্পর্শ করলো, মাটি স্পর্শ করে যখন ভিতরে ঢুকে শুরু করবে, এবারে বলো বাধা আছে কি নাই? অবশ্যই আছে। আমার এখানে বাধাটা আছে। কার বাধা? এই যে মাটি, এই যে কাদা, এই কাদার একটা বাধা। এই যে কাদার বাধা, এই বাধাকে অতিক্রম করে সে আমাদের কাদার ভিতরে ঢুকে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমার এখানে আমার কি? কাদা। তাহলে কাদায় দিল কি? বাধা। এই বাধাকে অতিক্রম করে সে ভিতরে যাবে। তাহলে সে যাইতে চাচ্ছে কোন দিকে? নিচের দিকে, যেহেতু তার ব্যাগটা নিচের দিকে। তাহলে সে যেহেতু নিচের দিকে যেতে চাচ্ছে, বাধাটা কোন দিকে দিবে? বাধাটা অবশ্যই অপোজিট দিকে দিবে। তাহলে আমার সে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে একটা বাধাপ্রাপ্ত হলো F। এখন আমার কথা হচ্ছে, এই বাধাদানকারী যে বলটা, এই বলের মান আমি ধরে নিলাম F।
এখন প্রথম কথা, বাধাদানকারী বল কি কাদার আগে ছিল? না। দ্যাট মিন্স তোমাকে কাদার মধ্যে বাধাদানকারী বল কত সেটাই তোমাকে প্রশ্ন করা হবে। তাহলে তোমাকে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে এই যে আমার কাদার মধ্যে কি পরিমাণ বাধা। তাহলে একটু খেয়াল করে দেখি, এই যে আমার কাদার মধ্যে বাধাদানকারী বল এফ এর মান আমাকে বের করতে হবে। এখন একটু তুমি কাদার মধ্যে যদি চিন্তা করে দেখো, আসলে একটু খেয়াল করো, আমাদের কাদার একটা নির্দিষ্ট পরিমাণ বাধাদানকারী বল আছে, কিন্তু কথা হচ্ছে এই বস্তুর এখানে ব্যাগ যা, আমি যদি এটাকে অ্যানালাইসিস করি, এখানে দেখো, এই যে এখানে দেখো, মনে করো এটা হচ্ছে আমার কাদার পৃষ্ঠ, এই পৃষ্ঠে এসে যখন ঢুকলো, আচ্ছা বলো তো তার একটা ব্যাগ বি আছে। এখন এই কাদা তাকে দিবে কি? বাধা। কাদা যদি তাকে বাধা দেয়, তার ব্যাগটা কি আর বাড়বে? না। যেহেতু বাধা দেয়, তার ব্যাগটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে তার ব্যাগটা কমতে 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 এক সময় জায়গায় কি হয়ে গেল? বি প্রাইম ইকুয়াল টু 0 হয়ে গেল। ধরে নিলাম এই পয়েন্টের জায়গায় 0 হয়ে গেল, এর মানে এখানে সে থেমে গেল। এই যে সে কাদার মধ্যে ঢুকে আরম্ভ করলো, যেখানে জায়গায় থামলো, এর মাঝখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কাদার মধ্যে অতিক্রান্ত দূরত্ব। এবং এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বাধা আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বাধা আছে, বাধার মান কি সেম? আলটিমেটলি আমরা এখানে যে কাজটা করি, বাধার মান যদি আমরা সেম বলি এটা ভুল হবে। বাধার মান এক এক পয়েন্টে এক এক রকম, কারণ এক এক পয়েন্টে তার ব্যাগটা এক রকম। কেন? তার এই পয়েন্টে ব্যাগ যায়, এই পয়েন্টে আরেকটু কমলো, এই পয়েন্টে আরেকটু কমলো, এই পয়েন্টে আরেকটু কমলো। তো ব্যাগ যত কমবে আমাদের বাধার পরিমাণও চেঞ্জ হবে। তো আমি বলবো এই পুরা কাজটার মধ্যে সে কি পরিমাণ বল আমাদের বাধাদানকারী বল দিল, তার যে গড় বা এভারেজ তাকে আমরা বলি গড় বল। তাহলে বাধাদানকারী গড় বল সেটা হচ্ছে আমার এফ। এটা হচ্ছে আমি ধরে নিলাম এই এফটা পুরোটার মধ্যেই আছে, এই পরিমাণ বাধাদানকারী বল, এই গড় বলটা আমাকে বের করতে হবে। এখন তুমি সিম্পল আমাকে একটা প্রথম কথা হচ্ছে, আমি যদি এইচএসসি লেভেলে করি যে আমার ভাইয়া এই ম্যাথটা আমার এইচএসসি তে আসলো, এইচএসসি তে আসলে আমি এটাকে কিভাবে সলভ করব। তো এইচএসসি তে আসলে তুমি যেভাবে সলভ করবে সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো। আমার প্রথমে বস্তুটা আমার এখানে ছিল, তার আদি বেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 0, এরপর নিচে নামলো কতটুকু পরিমাণ নিচে নামলো? এইচ পরিমাণ নিচে নামলো, এরপর তার শেষ বেগ ভি। এই ভিটা কত আমি জানি না, যেহেতু জানি না আমি বের করব। কিভাবে বের করব? আমরা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। খেয়াল করো, এই যে এ থেকে বি তে আসলো, এই পয়েন্টটা কোথায়? মুক্তভাবে পরন্ত বস্তু। যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু, তার ত্বরণ কত? অভিকর্ষীয় ত্বরণ জি। এবার দেখো ত্বরণ যেদিকে বস্তু সেম দিকে, ওই কারণে সবগুলো ধনাত্মক চিহ্ন। এখন দেখো আদিবেগ ইউ এর মান কত? 0। আদিবেগ যদি 0 হয় তাহলে বলতে পারি বি স্কয়ার ইকুয়াল টু 2gh। দেখো জি এর মান দেওয়া থাকবে, এইচ এর মান দেওয়া থাকবে, শেষ বেগ বি বের করা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে আমরা এই সূত্র দিয়ে শেষ বেগ বি বের করে ফেললাম। এবার আসো কাদার বাধা। তাহলে আমি যদি এখানে চিন্তা করে দেখি, সে এখান থেকে বাধা আরম্ভ শুরু করলো, এখানে বাধা জায়গায় শেষ করলো, তাহলে এখানে তার বেগ কত ছিল? বি। এই বিতে কিন্তু এখানকার শেষ বেগ আর কাদার জন্য কি? আদি বেগ। আর কাদার জন্য শেষ বেগ কত? 0। তাহলে এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম বি প্রাইম। তাহলে আমরা বলতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2ax। প্রথম কথা হচ্ছে মাইনাস কেন আসলো? মাইনাস আসলো তার কারণ হচ্ছে এখানে সে বাধা দিচ্ছে। তাহলে এখানে কি আর আগের মতো অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করবে? মোটেও না। কেন? এটা মুক্তভাবে না, এখানে বাধা আছে। তাহলে এখানে যে ত্বরণ কত আমি জানি না, ওই ত্বরণটা হচ্ছে এ, এবং এটা ত্বরণ হবে না, আলটিমেটলি মন্দন হবে। তো আমি যেহেতু জানি মন্দন, ওই কারণে আমি মাইনাস চিহ্ন দিলাম, কারণ এটা বাধা দানকারী। তাহলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2ax। এবার বলো এই পুরো অংশের মধ্যে শেষ বেগ কত? বি প্রাইম। শেষ বেগ হচ্ছে বি প্রাইম, যার মান হচ্ছে 0। আদি বেগ কত? বি, ইউ এর জায়গায় দিলাম বি মাইনাস 2ax। তাহলে এটা যদি 0 হয়, এখান থেকে বলা যায় এই সমান বি স্কয়ার বাই 2x। খেয়াল করো এই বি এর মানটা এখান থেকে আমি বের করছি, x এর মানটা দেওয়া থাকবে, কাদার মধ্যে কি পরিমাণ ঢুকলো, তাহলে কাদার মধ্যে ত্বরণ কত সেটা আমাদের বের হয়ে যাবে। এবার তোমরা সবাই যে কাজটা করো, তোমরা সবাই এখানে যে কাজটা করো, f ইকুয়ালস টু ma দিয়ে ক্যালকুলেশন করে ফেলো, আনসার বের হয়ে যায়, এবং পরে বলে যাবে আনসারটা তো ভুল হয়েছে। আসলে ঝামেলাটা কোন জায়গায় দেখো, এখানে আমাদের ইন্টারনেট অনেক বইতে এই জিনিসটা ভুল আছে, কিন্তু অ্যাডমিশনে এই কাজটা করা যাবে না, এবং ইন্টারমিডিয়েটে তোমাকে প্রপারলি করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে আমার এখানে যখন বস্তুটা ঢুকতেছে, খেয়াল করো তার উপর কিন্তু এই যে এফ যেটা আমরা বলতেছি, এফটা কোন ধরনের বল? বাধাদানকারী বল। এখন তুমি একটু খেয়াল করে দেখলে দেখবা এই যে আমার বস্তুটা, এই বস্তুটার জন্য এফটা কিন্তু আমার উপর দিকে, বাধাদানকারী বলটা এফটা কোন দিকে? উপর দিকে। আবার তার যে একটা ওজন আছে, এই ওজন কোন দিকে কাজ করে? ওজন আমার নিচে দিয়ে কাজ করে, আমাদের mg। আবার আমার এখানে যে জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে বাধাদানকারী বল আমার উপরে কাজ করে, তাহলে আমার একটা আমার উপরে কাজ করে আর mgটা আমার নিচে দিয়ে কাজ করে। আর এখানে যে আমার ত্বরণটা আছে, ওই যে ত্বরণে সে যাচ্ছে, ওই ত্বরণের কারণে যে পরিমাণ বল সৃষ্টি হয় সেটা হচ্ছে কি? ma। তাহলে ma সৃষ্টি হয় কার কারণে? ত্বরণের কারণে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ওই ত্বরণটা যেহেতু বাধা দিচ্ছে, তাহলে তার জন্য উপরের দিকে ma। তাহলে আমরা বলতে পারি ma এবং f এই দুইটার যোগফল কার সমান? mg এর সমান। তাহলে আমরা ডাইরেক্ট এভাবে বলতে পারি ma প্লাস আমাদের
এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা বলতে পারি, এখানে একটু খেয়াল করে দেখো, এই বাধাটা দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। এই বাধা দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। আর তার ওজনটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু জানি F equals to ma, আলটিমেটলি এই সূত্রটা F equals to ma না, এই সূত্রটা হচ্ছে সামেশন অফ F equals to ma, এর মানে লব্ধি বল ইকুয়ালস টু হচ্ছে ma। এবার বলো আমার এখানে আসলে কি হবে? কাদা আমাদের এখানে উপরের দিকে বাধাদানকারী বল হচ্ছে আমাদের F এবং নিচের দিকে ওজন হচ্ছে mg। তাহলে কতটুকু কার্যকর হবে? তাহলে বাধার সে যে পরিমাণ দিল সেইটুকু কি কার্যকর? না। কার্যকর কতটুকু? F থেকে mg টা বিয়োগ যাবে। তাহলে আমার F থেকে mg বিয়োগ দিলে এই পরিমাণ বাধা কার্যকর। এই পরিমাণ বাধা যদি কার্যকর হয়, এটা হচ্ছে সামেশন অফ F ইকুয়ালস টু m ইনটু a। এর মানে আমার বাধা এই পরিমাণ বাধা দিল, এই বাধার কারণে সে আমাদের এই বাধাটাকে আবার আমাদের ওজনটা প্রশমিত করলো কিছু পরিমাণ, প্রশমিত করে বাকি যেটা সেটার কারণে সে ত্বরিত হয়, সেটার কারণে সে আমাদের নতুন করে বাধা দিতে পারে। তাহলে আমার F minus mg equals to ma, তাহলে F equals to ma plus mg, F equals to m into g plus a। এইভাবে ক্যালকুলেশন করে তুমি এইচএসসি লেভেলে ম্যাথটা করবা। এবার আসো, এখন আমার কথা হচ্ছে এখানে আমার ডেটাগুলো দেওয়া থাকবে, মান বসে আনসার পেয়ে যাবা। কিন্তু আমার কথা হচ্ছে যদি এটা ইঞ্জিনিয়ারিং এ আসে বা আমাদের অ্যাডমিশনের জন্য এত বড় ম্যাথ করার দরকার নেই, 3 লাইনে শেষ করে দিতে পারবো। এবার আসো 3 লাইনের কনসেপ্টটা কি? 3 লাইনের কনসেপ্টটা যদি আমাদের বুঝাইতে হয়, আর আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা বোর্ডের ছবি তুলে রাখবো, আমি ক্লাসের পর বোর্ডের ছবিটাও দিয়ে দিব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো আমি এটা তুলে আমি এখনই আবার করে দিব। যে তোলার একটা কারণ হচ্ছে আমি এগুলো ডিলিট, হ্যাঁ, তাহলে এখানে আমরা কিছু জিনিস মুছে ফেলি, মুছে আমি সামনে দিকে প্রসিড করি। তাহলে ঠিক সেম ম্যাথটা এবার আমরা অ্যাডমিশনের জন্য কিভাবে করতেছি দেখো, একটু ভালো করে খেয়াল করো। এখন আসি, তাহলে আমরা যদি এখানে আবার দেখি দেখো, এখান থেকে কোন একটা বস্তু, এই বস্তুটা আমাদের ভূমি থেকে কতটুকু উপরে আছে? h পরিমাণ উপরে আছে। এই ভূমি থেকে h উচ্চতায় কোন একটা বস্তু আমাদের আছে, সে এখানে পড়ে কাদার মধ্যে কতটুকু ঢুকে গেল? কাদার মধ্যে সে x পরিমাণ ঢুকে গেল। কাদার মধ্যে যে পরিমাণ ঢুকলো সেটা হচ্ছে x। এখন যখন কাদার মধ্যে x পরিমাণ ঢুকে যাবে, কাদা তাকে একটা বাধা দিবে। এই কাদার যে বাধাদানকারী বল, ওই বাধাদানকারী বলটা হচ্ছে তার গতির বিপরীত দিকে, সেটা হচ্ছে F। এবং বস্তুর যে ভরটা, ওই ভরটা হচ্ছে আমাদের m। বস্তুর ভর হচ্ছে কি? m। এখন তোমরা একটু সিম্পলি খেয়াল করে দেখো, কোন একটা বস্তু মনে করো ভূমিতে আছে, এখানে এই বস্তুকে যদি তুমি h পরিমাণ উপরে নাও, উপরে নিলে কি হবে বলো তো? এই বস্তুকে যদি আমি h পরিমাণ উপরে নিই, তাহলে এই পয়েন্টে তার বিভব শক্তি হবে mgh। এর মানে এই বস্তুটাকে আমি এখান থেকে h পরিমাণ উপরে নেওয়ার কারণে তার মধ্যে mgh পরিমাণ বিভব শক্তি অর্জন হয়েছে। দ্যাট মিন্স সে mgh পরিমাণ কাজ করছে। অর্থাৎ mgh পরিমাণ কাজ যদি করি, আমি তাকে h পরিমাণ উপরে তুলতে পারবো। এখন কাজও তো আমাদের, এটা তো এক ধরনের শক্তির সৃষ্টিও নাই, বিনাশও নাই, সেটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে এটা হচ্ছে তার মধ্যে কি হিসেবে সঞ্চিত থাকবে? বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এবার বলো, আমি যদি এটাকে ছেড়ে দিই, তাহলে সে কি করবে? আমি তোলার সময় যে পরিমাণ কাজ করছিলাম, সারার পরে সে সেই পরিমাণ কাজটাকে রিলিজ করবে। তাহলে আমি বলতে পারি সে বর্তমানে mgh পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করলো। তাহলে এই বস্তুকে h পরিমাণ উপর থেকে ছেড়ে দিলে, তাহলে সে নিচে নামতে কি পরিমাণ কাজ করবে? mgh পরিমাণ কাজ করবে। এই কনসেপ্ট দিয়ে আমরা আগাবো। এবং আমরা যেহেতু জানি শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই, এর মানে এই পুরো অবস্থার মধ্যে টোটাল কৃত কাজ W আমাদের W ইকুয়ালস টু W বলতে পারবো। টোটাল কৃত কাজ সমান টোটাল কৃত কাজ। তাহলে টোটাল কৃত কাজ আমরা বলবো এটা আমাদের টোটাল কৃত কাজ একভাবে ইকুয়ালস টু টোটাল কৃত কাজ অন্যভাবে। তাহলে আমরা একটু মাথায় রাখবো, টোটাল কৃত কাজ একভাবে ইকুয়ালস টু টোটাল কৃত কাজ অন্যভাবে। অর্থাৎ আমার এখানে দুইটা আমার সমান হবে। কিভাবে সমান হবে আমি একটু পরে দেখাচ্ছি, একটু খেয়াল করো। এখন এবার আমরা দেখি এখানে কি কি কাজ করে। প্রথম কথা একটু খেয়াল করে দেখো, আমাদের এক নাম্বার কথা যে আমাদের এই বস্তুটা এখান থেকে নিচে পড়ার কারণে সে যে পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে কি? mgh। এবার আসি, এই বস্তুটা মাটি কাদার মধ্যে ঢুকার কারণে যে পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে কি? mgx। কাদার মধ্যে ঢুকার কারণে সে আমাদের mgx পরিমাণ কাজ করবে। তাহলে একটু খেয়াল করো, এই কাদার মধ্যে ঢুকার কারণে সে যে পরিমাণ কাজ করলো সেটা হচ্ছে mgx। এবার একটু খেয়াল করো, এই mgh সেটাও নিচে নামার জন্য, এই mgx সেটাও নিচে নামার জন্য। এবার আমাদের দেখতে হবে এই টোটাল কৃত কাজ mgh প্লাস mgx সেটা কার জন্য? নিচে নামার জন্য। তাহলে এই নিচে যখন নামতেছে তাহলে কি হবে? এটার কারণে সে আজীবন নিচে নামতে থাকতো না,
আজীবন নিচে নামতে থাকতো, কিন্তু আমার দেখা যাচ্ছে এই বস্তুটা এখানে এসে স্থির হয়ে গেল। কেন স্থির হয়ে গেল? সে যে পরিমাণ কাজ করে নিচের দিকে যাচ্ছে, এই পয়েন্টটা আসছে নিশ্চয়ই আমার সেই পরিমাণ কাজ বিপরীত দিক থেকে কেউ একজন করতেছে। ওই সেই পরিমাণ কাজের কারণে কাজে কাজে সমান, যার কারণে আমার আলটিমেটলি সে থেমে গেল। কেন? উপর আমার আম কাজ করে উপর থেকে নিচের দিকে, কাদা কাজ করে নিচ থেকে উপরের দিকে। আমের যে কাজ আর কাদার যে কাজ দুইটা সমানে সমান, এরপর আমি সেখান থেকে একটি বানাবো একটা ইকুয়েশন। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার কাদা কি পরিমাণ বাধা দিচ্ছে? এক পরিমাণ। আর কাদা খেয়াল করো, কাদা কিন্তু এই অংশতে কোনো বাধা দিবে না এবং এখানে কোনো বাধা নাই। তাহলে আমার যে এই কাজটা, এই কাজটাকে যে বাধাদানকারী কাজ করবে, এই বাধাদানকারী কাজ কিন্তু এতটুকু অংশের মধ্যে করে না। কোন অংশের মধ্যে করে? এই নিচের অংশের মধ্যে করে। তাহলে আমার এটাকে বাধা দিচ্ছে শুধুমাত্র এতটুকু, উপরটা বাধা দিচ্ছে না। তাহলে আমরা বলতে পারি টোটাল এই কাজটা ইকুয়াল টু হচ্ছে, এখানে বল হচ্ছে F ইনটু সরণ হচ্ছে x। তাহলে আমার এই কাজটা তাকে নিচে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, আর এই কাজটা তাকে উপরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। যখন আমার এই কাজ আর এই কাজ সমান হয়ে যায়, তখন আমার বস্তুটা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু Fx। এখন আমার কথা হচ্ছে, এখানে তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এই যে এখানে আপনি mgh লাগালেন, কেন লাগালেন? mgh না দিলেও তো চলে, কারণ আমাদের এখানে তো mgh এ বাধা দিচ্ছে না, আপনি কেন এটা দিলেন? হ্যাঁ আমি তোমারে বলি, হ্যাঁ তোমারে বলতেছি। আচ্ছা তোমরাই আমাকে বলো, আমি এটাকে 10 মিটার উপর থেকে ফেললাম, তাহলে কাদার মধ্যে যে পরিমাণ ডুববে 100 মিটার উপর থেকে ফেললে কি কাদার মধ্যে সেই পরিমাণ ডুববে? জি না, আরো বেশি পরিমাণ ডুববে। এবার আমরা একটা কথা বলতে পারি, তাহলে আমাদের কাদার বাধাদানকারী বল কিন্তু সেম। তাহলে x এর মান যত বাড়বে কৃতকাজ তত বাড়বে। তাহলে তুমি যত উপর থেকে ফেলতেছো, আলটিমেটলি আমার এখানে কৃতকাজের মান বাড়তে হবে। কেমনে বাড়বে? x এর মাধ্যমে বাড়বে। অর্থাৎ তুমি যত বেশি উপর থেকে ফেলবা, সে নিচে এসে তত বেশি কাজ করবে, তত বেশি ধাক্কা দিবে, যত বেশি ধাক্কা তত বেশি কাজ, তত বেশি ধাক্কা। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, mgh এই কাজটা নিচের দিকে, mgx কাদার ভিতর, এই পুরো জিনিসটাকে আমার ব্যাকআপ দিছে কে? fx। তাহলে আমরা এই দুটোকে কি ধরলাম? সমান ধরলাম। তাহলে আমরা বললাম এই w ইকুয়াল টু কাজ একভাবে আর w অন্যভাবে। তাহলে একভাবে কৃতকাজ সমান অন্যভাবে কৃতকাজ, সামেশন অফ w একভাবে, সামেশন অফ w অন্যভাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি w একভাবে অন্যভাবে, আমার এখানে জাস্ট লিখে আছে, আমি আর লিখতেছি না। সেটা হচ্ছে কি, এই যে দেখো mgh প্লাস mgx সমান fx। এবার হচ্ছে f ইকুয়াল টু আমরা কি বলতে পারি? mgh প্লাস mgx ডিভাইড বাই x। এখান থেকে বলতে পারি f ইকুয়াল টু এটা। এবার আমার প্রশ্ন হলো, অ্যাডমিশনে যদি আসে আমি কি ডাইরেক্ট এই প্রশ্নটা করব? জি না, এটা আমরা করব না। যদি আমি আমার শীটের মধ্যে এভাবে করে ফেলছি, কিন্তু তোমার এভাবে করবা না। আমাদের ওই শীটের মধ্যে করছি একটাই কারণ, যাতে করে তুমি বাসায় আবার এটাকে অ্যাড করতে পারো। তাহলে আমার এখানে এই যে এটা শুধুমাত্র কার জন্য? এমসিকিউ এর জন্য। এবার ভাইয়া অ্যাডমিশনে যদি আসে আমি কোন প্রসেসটা করব? এটা করলেও চলবে, আর এর আগে একটা দেখাইছিলাম সেটা করলেও চলবে, দুই ক্ষেত্রে সেম आंसर আসবে। এবার আসো, আমার কথা হচ্ছে এমসিকিউ তে আমি এটা ডাইরেক্ট মুখস্থ রাখবো কি, আমাদের বাধাদানকারী বল F equals to mg into h plus x divided by x। এখানে m হচ্ছে বস্তুর ভর। কোন বস্তুর ভর? ওই যে আম, টকটকে লাল আম, ওই আমের ভর, মানে যে বস্তুটা পড়তেছে তার ভর। g মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h মান হচ্ছে আমাদের মুক্তভাবে কতটুকু পড়ছিল, আর x মান হচ্ছে কাদার মধ্যে কতটুকু ঢুকেছিল। তাহলে আমরা এখান থেকে f এর মান বের করতে পারবো। এবার আমার যদি রিটেনে আসে, যেমন ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোতে আমার রিটেন আসে, তখন যদি তোমাকে করতে হয় কিভাবে করবা, আমি বলবো আগের সিস্টেম বাদ, তুমি করবা এ লাইন এ লাইন এ লাইন, এই 3 লাইন করে মান বসাই দিবা, आंसर বের করে ফেলবা। এর মানে এর থেকে বেশি করার প্রয়োজন নাই। তবে ডাইরেক্টলি এই ফর্মুলা বসাইও না। কেন বসাবো না? কারণ ডাইরেক্টলি এই ফর্মুলা কিন্তু তোমার বইতে নাই। যেহেতু তোমার বইতে ডাইরেক্টলি এই ফর্মুলা নাই, এই ফর্মুলা তুমি তাদেরকে এনে দেখাই দিবা কোথা থেকে আনছো। তাহলে এ লাইন এ লাইন এ লাইন করে তুমি आंसर দিবা, 10 এ 10 পাবা। এবং এই ধরনের প্রশ্ন আসছিল, তো আমরা দেখি একটা প্রশ্ন বইটা আসছিল, এরকম একটা ম্যাথ আমরা এখন করাই। তার আগে আমি একটু ছবি তুলে রাখি। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলি যে আমরা এখন একটা ম্যাথ করাবো, বইটা আসছিল এরকম একটা ম্যাথ। তো তাহলে একটু খেয়াল করো, আমি প্রশ্নটা করি। এই প্রশ্নটা হচ্ছে আমাদের এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বুয়েট 5-6 সালে আসছিল, বুয়েট 0506। তো তোমরা অনেকে মনে করো বুয়েটের প্রশ্নগুলো আকাশ থেকে হয়। কোনো প্রশ্ন আকাশ থেকে হয় না, সবগুলো আমাদের মাথা থেকে হয়। এবং যদি তারা প্রশ্নটা করে মাথা থেকে, কিন্তু তোমাকে আনসারটা দিতে হবে খাতাতে। তো আমাদের একটু খেয়াল করে দেখো, আমার বুয়েট 5-6 এর প্রশ্ন আমি একটা কাজ করব, তোমাদের কিন্তু আমি যখন শীট দিব তোমরা একটু খেয়াল করো, এই যে শীটের মধ্যে সব লেখা আছে, প্রশ্নটা লেখা আছে, তার নিচে আনসারটা লেখা আছে। আমি যখন তোমাদেরকে বুঝাবো তখন কিন্তু আমি এই প্রশ্নটা পড়বো, কিন্তু বোর্ডে লিখবো না। আমি আবারও বলতেছি,
এতগুলো আমি যদি মনে করো 20টা ম্যাথ করাই 20টা প্রশ্ন লিখতে আমার আরো এক্সট্রা 20 মিনিট লাগবে, কোনো দরকার নাই। আমি প্রশ্নটা মুখে পড়বো, মুখে পড়ে ডেটাগুলো এখানে বসে আনসার বের করবো, কিন্তু তুমি বাসায় কোনো সমস্যা নাই, কেন তোমাকে আমি পুরো প্রশ্নটাই দিয়ে দিচ্ছি। তাহলে আমি একটু ভালোভাবে প্রশ্নটা দেখি। এটা হচ্ছে বুয়েট 05 সালের প্রশ্ন। 5 কেজি ভরের একটি বস্তু, তাহলে কয় কেজি ভরের? 5 কেজি ভরের। দ্যাট মিন্স কার মান? ভরের মান হচ্ছে m = 5 কেজি। ও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকে আমাকে করে, ভাইয়া আমি যদি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই আমি কি লিখবো এই যে দেওয়া আছে বা ধরি ভর m = এত, সরণ এত? জি না ভাইয়া, অ্যাডমিশনে এগুলো করা লাগে না। রিটেনে তুমি যে কাজটা করবা জাস্ট এভাবে m = 5 কেজি। কারণ যেগুলো জেনুইন মিনিং, অর্থাৎ তুমি এই যে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করো, ব্যাগকে বি দ্বারা প্রকাশ করো, সেগুলো তুমি m = 5 কে ডাইরেক্ট লিখে দাও, কোনো সমস্যা নাই। অ্যাডমিশনে এই যে আবার আলাদা লিখতে হবে না, ভর m = এটা লিখলে ভালো, বাট না লিখলেও হামুনি তেমন কোনো প্রবলেম নাই। তো দেখো 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে, তাহলে 5 কেজি ভরের বস্তু কি আছে? স্থির আছে। তাহলে আমি এখানে ফিগার এঁকে ফেলি। ফিজিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিগার আঁকা। ফিগারটা যত সুন্দরভাবে ড্র করতে পারো তোমার ম্যাথটা তত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তাহলে 5 কেজির একটি বস্তু স্থির অবস্থা মানে আদিবেগ 0, 250 মিটার নিচে পতিত হয়ে, তাহলে কতটুকু নিচে পতিত হয়? 250 মিটার। তাহলে মনে করো এই যে এতটুকু আমি ধরলাম 250 মিটার, দ্যাট মিন্স h = 250 মিটার। বলা হলো 250 মিটার নিচে পতিত হয়ে কাদার মধ্যে 3.5 মিটার প্রবেশ করলো। এর মানে সে তো 250 মিটার নিচে নামলো, এতটুকু পড়ার পর নিচে কাদা ছিল, কাদার মধ্যে সে আরো কতটুকু প্রবেশ করলো? 3.5 মিটার। বলো তো এই 3.5 মিটারটা কার মান? x এর মান। এবার তোমাকে বলা হলো বস্তুটির উপর কাদা দ্বারা প্রযুক্ত গড় বল। খেয়াল করো, তোমাকে বলেনি যে বল, তোমাকে কি বলছে? গড় বল নির্ণয় করো। তাহলে গড় বল কেন বলছে? কারণ হচ্ছে আমার সব জায়গায় বাধা সেম না, ওই জন্য এভারেজটা নির্ণয় করতে হয়। তো তোমাকে পরীক্ষায় গড় বল বলুক আর গড় বল না বলুক, তুমি সবসময় গড় বলটাই বের করবা। এবার একটু খেয়াল করে দেখো, সবকিছু তো দেওয়া আছে। তাহলে আমার ওই যে প্রথম লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এই থার্ড লাইনে কি আসবে? f = আমাদের যে জিনিসটা আসে থার্ড লাইনে সেটা হচ্ছে আমার mg × h + x / x। তাহলে দেখো m এর মান দেওয়া আছে কত? 5, g এর মান 9.8 মুখস্থ, h এর মান কত? h এর মান 250 আর এটা হচ্ছে 3.5, x এর মান হচ্ছে আমাদের কত? x এর মান হচ্ছে আমাদের 3.5। এবার তুমি ক্যালকুলেশন করলে आंसर যেটা পাবা, आंसर হচ্ছে 3549 নিউটন। ক্যালকুলেটরকে সলভ করলে তুমি এই आंसरটা পাবা। তাহলে এটা হচ্ছে দেখো, তুমি সিম্পল নিজেই চিন্তা করো, এটা কি আহামরি কোনো কঠিন ম্যাথ? আহামরি কঠিন ম্যাথ না, জাস্ট তোমাকে এখন একটু ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে, তাহলে আমার অ্যাডমিশনটা ব্যাকআপ হয়ে যাচ্ছে। এবং এই ধরনের ম্যাথ ঢাকা ভার্সিটিতে আসে, এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমার এই ধরনের ম্যাথ ইম্পর্টেন্ট, তার জন্য তুমি শর্টকাটটা শিখে রাখবা। এবার আসি, তাহলে আমার টাইপ 1 শেষ। আর এরপর আসি আমাদের 1 নাম্বার টাইপ শেষ। এরপর আসি আমাদের 1 নাম্বার টাইপে আমরা আরো কিছু এক্সট্রা জিনিস পড়বো। সেটা হচ্ছে কি, নিউটনের একটা ফর্মুলা আছে, আমরা জানি F = ma। আমরা জানি কি F = ma। কিন্তু আমার কথা আছে, আমার কথাটা কি, এই যে আমরা বলতেছি F = ma, এটা কখনো F = ma না, এটা হচ্ছে সবসময় সামেশন অফ F = ma। এর মানে আলটিমেটলি যতগুলা বল তার উপর প্রযুক্ত হবে সবার লব্ধি = ma। মনে করো আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর মনে করো আমি অনেকগুলা বল প্রয়োগ করলাম। সাপোজ আমি তার জন্য এইদিকে বল প্রয়োগ করলাম F1, এদিকে বল প্রয়োগ করলাম F2, এদিকে বল প্রয়োগ করলাম F3। তাহলে বল যেহেতু এগুলো ভেক্টর রাশি, তাহলে তোমাকে ক্যালকুলেশন ভেক্টরের মতোই করতে হবে, সামান্তরিক সূত্র বা উপাংশ সূত্র দিয়ে। তাহলে এই সবগুলা মিলে তার একটা লব্ধি থাকবে না? তার লব্ধির দিকটা আমি ধরে নিলাম এইদিকে, সবগুলা লব্ধি এইদিকে। তাহলে সবগুলা লব্ধি যদি এদিকে হয়, তাহলে এই লব্ধি বল এটাকে আমরা বলতেছি সামেশন অফ F। এই লব্ধি বল ইকুয়ালস আমরা বলতে পারবো ma। এই m টা কার বল? যে বস্তুর উপর বলগুলো প্রযুক্ত হলো। আর এটা কার ত্বরণ? এই সবাই মিলে বস্তুকে যেদিকে ধাক্কা দিল। তুমি একটু খেয়াল করে দেখো, আমি এখানে দাঁড়ায় আছি, কয়েকজনে আমাকে দিল ধাক্কা, আমি কি সাথে সাথে সরিয়ে ছিটিয়ে যাব? না, আমাকে একজন এদিক থেকে, একজন এদিক থেকে, একজন এদিক থেকে ধাক্কা দিল। দেখো তিনজনের ধাক্কার কারণে আমি কিন্তু যে কোনো একদিকে যাব, এমন না যে একজনে দিল এদিকে। আমার এখানে কিন্তু তিনজনে এট এ টাইম দিচ্ছে, এট এ টাইম তিনজনে যদি তিন দিক থেকে ধাক্কা দেয়, তাদের লব্ধি যেদিকে আমি কিন্তু সেদিকেই যাব। তাহলে আমি যাচ্ছি একদিকে, যেদিকে যাচ্ছি সেদিকে কত ত্বরণে যাচ্ছি, সেই ত্বরণটা হচ্ছে a। তাহলে আমার ফর্মুলা হচ্ছে সামেশন অফ F = ma। এবার আসো আমরা এখানে কয়টি স্টেপ দেখাই। 1 নাম্বার স্টেপ, যদি কখনো এরকম হয় আমাদের কোন একটা বস্তুর উপর একাধিক বল, যেমন আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমার দুইটা বল কাজ করে। একটা হচ্ছে মনে করো F1 বল কাজ করতেছে, F1 বলে একজন এদিকে টানতেছে, আরেকজনে মনে করো
F2 বলে তাকে ধাক্কা দিচ্ছে। তাহলে বলো তো এই যে আমার বস্তুর উপর আমি সব ক্ষেত্রে M ধরে নিলাম, তাহলে একজন দিচ্ছে ধাক্কা আরেকজন দিচ্ছে টান। তাহলে এই যে ধাক্কা এবং টান, দেখো দুইটার দিক কোন দিকে? একই দিকে না? আর দুইটা ভেক্টরের লব্ধি বের করার ক্ষেত্রে আমরা জানি সামান্তরিক সূত্র অনুযায়ী একই দিকে হইলে যোগফল, বিপরীত দিকে হইলে বিয়োগফল। তাহলে এখানে লব্ধিটা কত? আমাদের এখানে সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে f1 প্লাস f2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো f1 প্লাস f2 ইকুয়াল টু কি? ma। এবার যদি আমার এরকম হয় কোন একটা বস্তু, তাকে আমাদের মনে করো একজনে ধাক্কা দিচ্ছে F1, আরেকজনে টানতেছে আমাদের F2, আরেকজনে টানতেছে আমাদের F3। তাহলে এবার কয়জন? তিনজনের ডিরেকশন কয় দিকে? একটা নির্দিষ্ট দিকে। তাহলে আমরা বলতে পারবো সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে F1 প্লাস F2 প্লাস F3। আমরা বলতে পারবো এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে ma। এবার আমরা যদি বলি কোন একটা বস্তু, এই যে বস্তু, তাকে একজনে এদিকে টানে F1 বলে, আরেকজনে এদিকে টানে F2 বলে। তোমরাই বলো, একজন এদিকে F1 বলে টানে, আরেকজন এদিকে F2 বলে টানে, দুটো কি সেম দিকে? জি না। তাহলে কোন দিকে যাবে? যেটা বড় তার দিকে, তবে আমাদের লব্ধিটা কমে যাবে। তাহলে আমরা বলতে পারবো সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে f1 মাইনাস f2 ইকুয়াল টু ma। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় মাথা রাখবা, এখানে সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে f বড় মাইনাস f ছোট। মানে তোমাকে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, কারণ আলটিমেটলি একজনে ধাক্কা দিচ্ছে আরেকজনে টানতে, সে কার দিকে যাবে? সে বড়টার দিকে যাবে। এবার আসো যদি একাধিক হয়, যেমন আমার এখানে একজনে এইদিকে টানলো F1 বলে, আরেকজনেও টানলো F2 বলে, আরেকজনে এদিকে ধাক্কা দিল F3 বলে। এবার তোমাকে যে কাজটা করতে হবে, এই দুটো একই দিকে মানে এই দুটোর যোগফল F1 প্লাস F2, এটা কি? F3। এখন এবার আমাকে জিজ্ঞেস করতে হবে F1 প্লাস F2 ডানে আর F3 টা বামে। এবার এই দুটো কি একই দিকে? না, এই দুটো ভিন্ন দিকে। এখন একটা থেকে একটা বিয়োগ করব, কিন্তু কথা হলো কোনটা থেকে কোনটা বিয়োগ করব। আমি দেখবো এই দুটার যোগফল যদি F3 থেকে বড় হয় তাহলে এটা মাইনাস এটা, আর যদি যোগফল আমাদের ছোট হয় তাহলে এটা মাইনাস এটা। তাহলে আমাদের এখানে দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে সামেশন অফ f ইকুয়াল টু f1 প্লাস f2 মাইনাস f3, আবার আরেকটা হতে পারে সামেশন অফ f ইকুয়াল টু f3 মাইনাস f1 প্লাস f2। এমন না যে আমার দুইটা দেখলে তুমি ডাইরেক্ট বলে দিবা যে ভাইয়া না আমার দুইটা বলাটা বড়। যেমন মনে করো এটা হতে পারে 3 নিউটন, এটা হতে পারে 2 নিউটন, আর এটা হচ্ছে এট এ টাইম আমার 10 নিউটন। তাহলে তুমি বলো কোনটা বড়। আর এখানে হচ্ছে এটা মনে করো আমাদের 5 নিউটন, এটা মনে করো 4 নিউটন, আর এটা মনে হচ্ছে আমাদের 2 নিউটন। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, আমার মেইন কথা হচ্ছে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। প্রথম কাজ হচ্ছে তোমার যারা একই দিকে তাদেরকে যোগ করে ফেলো, এরপর হচ্ছে যারা ভিন্ন দিকে তাদেরকে বিয়োগ করব। আমাদের জাস্ট দুইটা ভাগে আমি ভাগ করে ফেলবো, দেন আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আনসারটা পেয়ে যাব। এটা হচ্ছে সামেশন অফ f এর কনসেপ্ট। তাহলে আমরা এটা দেখে গেলাম। এবার আমার প্রশ্ন হলো, যদি এখানে তো আমি একই দিকে বা বিপরীত দিয়ে করলাম, কিন্তু পরীক্ষাতে এমন হতে পারে তারা আমার অ্যাঙ্গেলে কাজ করতেছে, অর্থাৎ একটা আরেকটার উপর একটা অ্যাঙ্গেলে কাজ করে, তখন আমার জিনিসটা কেমন হবে আমরা সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। তো তোমরা একটু খেয়াল করে দেখো, মনে করো আমাদের এখানে কোন একটা বস্তু আছে, এই বস্তুর উপর একজনে এইদিকে F1 পরিমাণ বল প্রয়োগ করে, আরেকজনে এইদিকে F2 পরিমাণ বল প্রয়োগ করে। তোমার কি মনে হয় বস্তুটা কোন দিকে যাবে? এই দুজনের লব্ধি যেদিকে ওই দিকে যাবে। তাহলে এই দুজনের যে লব্ধি, ওই লব্ধি বলটা হচ্ছে আমার F। তাহলে F ইকুয়াল টু আমরা বলতে পারবো ma। কিন্তু Fটা আমি কিভাবে বের করব? যদি আমি ধরে নিই তাদের মধ্যে কোনটা হচ্ছে আলফা, তখন বলতে পারবো F ইকুয়াল টু হচ্ছে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos অফ আলফা রুট ওভার। এটা করে আমি F এর মানটা বের করতে পারবো, তখন বলতে পারবো এটা ইকুয়াল টু কি? ma। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আমাদের একাধিক বল যদি থাকে সবগুলো বলের লব্ধি। এখন আমার যেহেতু বল ভেক্টর রাশি, একই দিকে হইলে যোগ, বিপরীত দিকে হইলে বিয়োগ, এবং যে কোনো অ্যাঙ্গেলে হইলে তখন সামান্তরিক সূত্রের মাধ্যমে আমাকে সলভ করতে হবে। সলভ করে ওইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ma। এটা হচ্ছে আমাদের লব্ধি বলের কনসেপ্ট। এখন আসো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি, সরি তার আগে আমি আরেকটা কথা বলি। আরেকটা কথা হলো, কোন একটা বস্তুর উপর বল যদি 0 হয়, মনে করো আমার এখানে কোন একটা বস্তু আছে, এই বস্তুর উপর তুমি এখানে F পরিমাণ বল প্রয়োগ করলা। কতক্ষণ ধরে করলা? মনে করো তুমি F পরিমাণ বল মনে করো 5 সেকেন্ড ধরে করলা। এরপর 5 সেকেন্ড পরে তুমি প্রযুক্ত বল এমন শূন্য করে দিলা। এর মানে এতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছিলাম, এবার আর বল প্রয়োগ করতেছি না। এখন আমি যদি বল প্রয়োগ নাও করি, এই বস্তুটা সামনের দিকে যাবে কিনা? যাবে। এখন আমার কথা প্রশ্ন হলো, আরো যদি সে 6 সেকেন্ড যায় তাহলে আমার বস্তু কত দূরত্ব অতিক্রম করবে? সেই ম্যাথটা আমরা একটু পরে করব। তবে আমার এখানে একটা জিনিস বুঝতে হবে, সেই জিনিসটা কি? দেখো এখানে আমি কি দিলাম? বল দিলাম। তাহলে তুমি একটা বস্তুর উপর যখন বল দিবা, আমরা জানি বল F ইকুয়াল টু কি? ma। তাহলে দেখো কোন একটা বস্তুর ভর কি? নির্দিষ্ট। তাহলে আমার যদি ভর নির্দিষ্ট হয়, এই Fটা বাড়লে কার মান বাড়ে? a এর মান বাড়ে। Fটা কমলে কার মান কমে? a এর মান কমে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি সেটা হচ্ছে কি? বলের প্রভাবটা আলটিমেটলি ত্বরণের উপর।
তুমি যত বেশি বল প্রয়োগ করবা বস্তু তত বেশি ত্বরিত হবে, যত কম বল প্রয়োগ করবা বস্তু তত কম ত্বরিত হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, এতটুকু অংশের মধ্যে আমি বল প্রয়োগ করছি কিনা, করছি। যেহেতু নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছি, নির্দিষ্ট পরিমাণ ত্বরণ কাজ করবে। কিন্তু এই পয়েন্টে কি আমি আর কোনো বল প্রয়োগ করতেছি? জি না। তাহলে আমার এই এফ এর মান যদি শূন্য হয়ে যায়, শূন্য ইকুয়াল টু এম ইনটু কার মান শূন্য হইতে হবে? ত্বরণের মান শূন্য হইতে হবে। কেন? বলের মান শূন্য হইতে পারে না। তাহলে ত্বরণের মান শূন্য হইলে এফ এর মান শূন্য হওয়া সম্ভব। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি না, দ্যাট মিন্স তার ত্বরণের মান শূন্য। এবার বলো কোন বস্তুর ত্বরণের মান শূন্য? যে বস্তু সমবেগে চলে। তাহলে ত্বরণের মান শূন্য মানে কি? এই বস্তুটা এখানে কোন বেগ আছে? সমবেগ, আর এখানে সমত্বরণ, কারণ আমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতেছি। তাহলে আমরা বলতে পারি কোন একটা বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু সমত্বরণে চলে, আর যদি কোনো বল প্রয়োগ করা না হয় বস্তু কোন বেগে চলে? সমবেগে চলে। এই কনসেপ্টটা মাথায় রেখে আমাকে এই ম্যাথটা করতে হবে। আমি কনসেপ্টটা বলে দিলাম, এই পুরো ম্যাথটা আমার এখানে করা আছে। তোমরা যে কাজটা করবা এই ম্যাথটা করে নিবা, যে আমার এখানে যে কাজটা করবা, প্রথমে লব্ধি বলটা বের করবা, লব্ধি বল বের করে এরপর দেন করে নিবা। আচ্ছা, এবার আসো। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি, তোমার এখানে একটা ম্যাথ আছে, আমি আমার শীটের মধ্যে দেখাই, সবাই একটু ভালো করে খেয়াল করো। এই যে আমার শীটের মধ্যে করা আছে, এখানে কি দেওয়া আছে? প্রথমত আমাদের এই যে আমি শীটটা দিয়ে দিব, দেখো তোমার লব্ধি বল তোমরা বের করতে জানবা। এখন প্রশ্নটা কি দেখো, পরস্পর 120 ডিগ্রি কোণে 8 নিউটন এবং 12 নিউটন মানের দুটি বল একটি 4 কেজি বরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে। তাহলে দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কেমন? এই বস্তুটার ভর কয় কেজি? 4 কেজি। তার উপর কয়টা বল কাজ করে? দুইটা বল, একটা হচ্ছে 8 নিউটন আর একটা হচ্ছে 12 নিউটন। এখন এই 8 নিউটন এবং 12 নিউটন মানে যে দুইটা বল, তারা কত কোণে ক্রিয়া করে? 120 ডিগ্রি কোণে। তাহলে খেয়াল করো, এই যে আমার বস্তুটা, এই বস্তুর উপর F1 কাজ করলো এইদিকে, F2 কাজ করলো এইদিকে, আর আমি জাস্ট ধরে নিলাম F1 মানে 8 নিউটন, F2 মানে 12 নিউটন। এখন একটু খেয়াল করে দেখো, এই যে তাদের মধ্যবর্তী কোণ তোমাকে বলে দিয়েছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, আমার কথা হচ্ছে বস্তু কোন দিকে যাবে? এই F1 এবং F2 এর লব্ধি যেদিকে সেদিকে যাবে। আমি ধরে নিলাম দুইটার লব্ধি হচ্ছে আমার এদিকে। এবার আসো, যদি এদিকে হয়, এখন তোমাকে কি প্রশ্ন করা হলো? তুমি দেখো, তোমাকে বলা হলো, তোমাকে এখান থেকে যেটা বলা হলো, দুটি বল 4 কেজি বরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে থেমে গেল। তাহলে আমাদের 4 কেজি বরের বস্তু স্থির বস্তুর উপর ক্রিয়া করে থেমে গেল। এখানে একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিব, যে এখানে হচ্ছে দুটি বল 4 কেজি বরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করে, মানে 4 সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল। এই লেখাটা উঠে নাই, আমি অ্যাড করে দিব। তাহলে 4 সেকেন্ড ক্রিয়া করে থেমে গেল, তাহলে 4 সেকেন্ড পর্যন্ত সে বল প্রয়োগ করছে। 4 সেকেন্ড পর কি আর কোনো বল আছে? নাই। বলা হলো বস্তুটি প্রথম থেকে 8 সেকেন্ডে কত দূরত্বে যাবে? প্রথম থেকে 8 সেকেন্ড মানে কি, প্রথম 4 সেকেন্ড পর্যন্ত আমি বল প্রয়োগ করছিলাম, এরপরে যদি আরও 4 সেকেন্ড যায় তাহলে প্রথম থেকে 8 সেকেন্ড হইল। এবার আসো, আমি যে কাজটা করতে পারি কি, আচ্ছা এই ফিগার যে কথা, এই ফিগারটাও সেম কথা না? এই ফিগারটা কেন সেম কথা বলতেছি? কারণ এই দুইটার লব্ধি বল যদি আমি নিই, ওই লব্ধি বল হচ্ছে সামেশন অফ এফ। তাহলে এফটা আমার এইদিকে কাজ করে, 4 সেকেন্ড পর্যন্ত কাজ করলো, এরপরে এফ এর মান 0, এরপরে বাকি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে এখানে আমার এটা আর এটা সেম কথা, আমি জাস্ট সামেশন অফ এফ দিলাম, 4 সেকেন্ড গেল, এরপর গেল। এখন হচ্ছে আমরা এই দুইটার লব্ধি বের করলাম, সামেশন অফ এফ ইকুয়ালস টু √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos আলফা দিয়ে এত বের করলাম। এবার আমরা জানি কি f ইকুয়ালস টু ma না, সামেশন অফ f ইকুয়ালস টু ma। তাহলে আমরা এখান থেকে এর মান বের করলাম। এটা কোন এ বলো তো? এই প্রথম ক্ষেত্রে যেই এ সেই এটা হচ্ছে আমার এটা। এবার আসো, তাহলে আমি তোমাদেরকে তো একটু আগেই বললাম, যখন আমি বল প্রয়োগ করলাম তখন বস্তু সমত্বরণে যাবে, ওই সমত্বরণটা আমার বের করা হয়ে গেল। এবার যখন বল প্রয়োগ করলাম না, বস্তু কোন বেগে যাবে? সমবেগে যাবে। এবার বলো, সমবেগে যাইতে হলে এখানে যেহেতু ত্বরণ আছে তার বেগের পরিবর্তন হয় কিনা? অবশ্যই হয়। তাহলে এই পয়েন্টটা আদিবেগ শূন্য, ত্বরণের কারণে এখানে একটা বেগ প্রাপ্ত হবে। এখানে যে বেগ প্রাপ্ত হবে সেই বেগ নিয়ে সে সমবেগে এই পথটা অতিক্রম করবে। এবার তুমি পরের পেজে গেলে দেখবা আমি এখানে পুরোটা একসাথে লিখে দিয়েছি। এই যে আদিবেগ ইউ, এরপর এখান থেকে বাড়তে 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 শেষ বেগ বি হইলো, এখানে সময় t1, এখানে দূরত্ব s1। এরপর বল প্রয়োগ করা অফ করে দিলাম, বল প্রয়োগ করা অফ করে দিলে আমার ত্বরণের মান 0 হবে, মানে বস্তু সমবেগে যাবে। আর এখানে সমবেগে অতিক্রান্ত দূরত্ব s2, সময় হচ্ছে t2। এবার আমরা এখানে জাস্ট ওই ফর্মুলা, আমার এখানে ব্যাগ বের করতে হলে b = u + এটি আমরা ব্যবহার করে ফর্মুলাটা বের করলাম। এরপর দেখো এখানে যে ব্যাগ, সেই ব্যাগ নিয়ে সে এই পুরো পথটা অতিক্রম করবে। তাহলে আমরা ওই যে বাকি জায়গাটা করে ফেললাম, যে আমাদেরকে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 + s2, প্রথমটার জন্য u + v/2 * t, পরেরটার জন্য s = vt, যেহেতু সমবেগের ফর্মুলা তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। তো আমি কনসেপ্টটা এখানে বুঝিয়ে দিলাম, আর ম্যাথটা আমি শীটের মধ্যে অ্যাড করে দিলাম, তোমাদেরকে দিলে তখন তোমরা ম্যাথটা করে ফেলবা। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ম্যাথ?
এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের বলের একটা ম্যাথ, অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা যে হারে ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের এসএসসির জন্য আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমাদের ভার্সিটি যে অ্যাডমিশন, এই ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের বল নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আমাদের এখানে সবসময় মাথা রাখবো f ইকুয়ালস টু m এটাকে আমরা এখন কিভাবে পড়বো, সামেশন অফ f ইকুয়ালস টু m a এবং সামেশন অফ f মানে হচ্ছে লব্ধি বল। আর এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যতক্ষণ পর্যন্ত বস্তুর উপর বল প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত বস্তু ত্বরিত হবে। আর যদি বস্তুর উপর বল প্রয়োগ করা থামিয়ে দিই তাহলে বস্তু আমাদের আর ত্বরিত হবে না। দ্যাট মিন্স তার ত্বরণের মান 0। এর মানে কোন বেগে চলে, সমবেগে চলে। আর কোন একটা বস্তু যেদিকে যায় সেদিকে বল প্রয়োগ করলে বস্তু ত্বরিত হয়, উল্টো দিকে বল প্রয়োগ করলে বস্তু মন্দিত হয়। ত্বরিত হলে তার বেগ আস্তে আস্তে বাড়বে, মন্দিত হলে তার বেগ আস্তে আস্তে কমবে। তো এটা হচ্ছে আমার জেনারেল থিওরিটা। এবার আসি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমরা এসএসসি তে কম গুরুত্ব দিই কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এই টার্মটার নাম হচ্ছে বলের ঘাত। এটার নাম কি, বলের ঘাত। তাহলে আমরা দেখি বলের ঘাত জিনিসটা কি। বলের ঘাত আর ভার্সেস ঘাত বল। তো তোমরা অনেকে যে কাজটা করো, ঘাত বল আর বলের ঘাত এই দুইটাকে অনেকেই আমাদের সেম ধরে ফেলে। অনেকে মনে করে যে ভাইয়া বলের ঘাত যে জিনিস নিশ্চয়ই ঘাত বলও সেম জিনিস। আসলে সেম জিনিস না। তো আমরা একটু বলি, সেটা হচ্ছে ঘাত বল মানে কি, কোন একটা বস্তুর উপর যদি খুব বড় মানের বল কোন একটা বস্তুর উপর যদি আমাদের অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়, যে আমি এক পরিমাণ বল ডেল্টা টি সময়ের জন্য প্রয়োগ করলাম, খুবই অল্প সময়ের জন্য প্রয়োগ করলাম, ওই বলটাকে আমরা বলতেছি ঘাত বল। তাহলে আবারও বলতেছি, খুবই বড় মানের বল যদি কোন একটা বস্তুর উপর অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয় তাকে আমরা বলি ঘাত বল। এবার আসি বলের ঘাত। বলের ঘাত কি জিনিস, আমি খুবই অল্প পরিমাণ বল প্রয়োগ করলাম, ওকে, বল প্রয়োগ করার ফলে তার প্রযুক্ত বল এবং যতক্ষণ ধরে বল প্রয়োগ করলাম সময়, তার গুণফলকে আমরা বলি বলের ঘাত। তাহলে বলের ঘাত যে ইকুয়ালস টু কি, F ডেল্টা টি। F মানে হচ্ছে কি পরিমাণ বল প্রয়োগ করলাম, ডেল্টা টি মানে হচ্ছে ওই বলটা কতক্ষণ ধরে কার্যকর ছিল। এখন আসলে আমরা এখান থেকে বলতে পারি যে ইকুয়ালস টু, আমি আর ব্যাখ্যা দেখাচ্ছি না, তোমরা ইন্টারমিডিয়েট থেকে জানো যে আমার বলের ঘাতটা আমরা বলতে পারি mb মাইনাস mu। এর মানে কি, ভরবেগের পরিবর্তন। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, বলের ঘাত। বলের ঘাত নিচের কোনটির সমতুল্য, আমাদের বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান কার পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের যখন এমসিকিউতে যাও, ভার্সিটিতে লাগবে, মেডিকেলেও লাগবে, এটা বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এবার আসো, তাহলে আমার এখানে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমার যে ইকুয়ালস টু আমি m কমন নিলে m ইনটু v মাইনাস u হয়। এখন প্রশ্ন হলো, এই বলের ঘাতটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আমি আনসার বলে দিই, এই বলের ঘাত হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তাহলে বলের ঘাত যদি ভেক্টর রাশি হয়ে থাকে, একটু ভালো করে খেয়াল করো, যেহেতু বলের ঘাত ভেক্টর রাশি, তাহলে আমি এটাকে ভেক্টর আকারে কিভাবে প্রকাশ করব, খেয়াল করো। ভেক্টর আকারে প্রকাশ করতে গেলে যে হচ্ছে একটা ভেক্টর, m কিন্তু ভর, এই ভর কিন্তু স্কেলার রাশি, তাহলে ভেক্টরটা কে, এই v এবং u। এখন একটু ভালো করে খেয়াল করি, v এবং u যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি j ইকুয়ালস টু m ইনটু v ভেক্টর মাইনাস u ভেক্টর। এটা হচ্ছে আমাদের বলের ঘাতের ভেক্টর রূপ। অনেক সময় এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি বলের ঘাতের ভেক্টর রূপ, আমরা বলতে পারি এটা হচ্ছে বলের ঘাতের ভেক্টর রূপ। এখন আসি, পরীক্ষায় যখন তোমাকে বলবে, তোমাকে বলের ঘাতের মান বের করতে বলবে, কি বলবে, বলের ঘাত কত। এই বলের ঘাত কত জিজ্ঞেস করলে তাহলে আমরা তখন মান কিভাবে বের করব, এই যে এটার মান m ইনটু v ভেক্টর মাইনাস u ভেক্টর, এটার মান। তো আমাদের বলের ঘাতের মানকে আমরা যে দ্বারা প্রকাশ করলাম, আর ভরটা তো আমরা স্কেলার রাশি, তাহলে আমরা এই v ভেক্টর মাইনাস u ভেক্টর যেটা পাবো তার মানটা আমরা নিব, তাহলে এটা হয়ে যাবে বলের ঘাতের মান। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আসলে আমাদের এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে আমাদের পরীক্ষায় যখন আসবে তোমাদের একটাই ঝামেলা, সেটা হচ্ছে কি, এই যে অংশটা দেখতে পাচ্ছ না, দেখো এটা কিন্তু একটা ভেক্টর v ভেক্টর মাইনাস u ভেক্টর, তাহলে এটা কিন্তু ভেক্টর বিয়োগ। তাহলে এখানকার যে ক্যালকুলেশন, এখানকার ক্যালকুলেশনটা তোমাকে কার মতো করতে হবে, এখানকার ক্যালকুলেশনটা তোমাকে ভেক্টরের বিয়োগের কনসেপ্ট দিয়ে করতে হবে, ভেক্টরের বিয়োগের কনসেপ্ট দিয়ে করতে হবে, ভেক্টরের বিয়োগ।
তাহলে আমার ভেক্টরের বিয়োগ করতে হলে তোমাকে এটা বুঝতে হবে ভেক্টরের বিয়োগ কিভাবে করে। আর আমরা জানি ভেক্টরের বিয়োগ বলতে কোনো কিছু নাই, তাহলে বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর যে কথা, বি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর কি সেম কথা। এর মানে ভেক্টরে আমরা বিয়োগ বলতে বুঝি কি, তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর যোগ করা। তাহলে আমরা যদি বলি এই যে আমার এটা আমার ইউ ভেক্টর, তাহলে আমার মাইনাস ইউ ভেক্টর কোনটা হবে, অবশ্যই তার মানের সমান ও বিপরীত ভেক্টরটাকে আমরা বলি মাইনাস ইউ ভেক্টর। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে আমি যে কাজটা করব বি ভেক্টর এবং ইউ ভেক্টর না করে বি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের যোগফলটা নিব, আর দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি, লব্ধি বলি। তো তোমরা আশা করি ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো করছো, যার কারণে আমাদের প্রবলেম হওয়ার কথা না। সেটা হচ্ছে কি, আমাদের যে জিনিসটা মাথায় রাখবো, এই যে ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, হ্যাঁ ভেক্টর বিয়োগ যখন আমরা করব, এই ভেক্টর বিয়োগে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে আমরা বিয়োগ করতে জানি না, আমরা কি করতে জানি, যোগ করতে জানি। তখন আমরা কি করব, যোগ করার জন্য যা যা লাগে আমরা সেই কাজগুলো করব। তো আমরা একটা ম্যাথ করলে তোমাদের কনসেপ্টটা খুব বেশি ক্লিয়ার হবে। তো আমাদের ম্যাথটা একটু দেখো, যে আমাদের ম্যাথটা আমরা একটু দেখি, ম্যাথ করলে আমাদের কনসেপ্টটা খুব বেশি ক্লিয়ার হবে। তো ম্যাথে আমাদের কি প্রশ্ন করা হলো, আমি প্রশ্নটা এখানে বলি, আমার প্রশ্নটা শীটের মধ্যে পেয়ে যাবা। বলা হলো এখানে একটা দেওয়াল আছে, হ্যাঁ এখানে একটা দেওয়াল আছে, আমি প্রশ্নটা করি, একটি 2 কেজি বরের লৌহ গোলক, মানে একটা লৌহ গোলক আছে, এই লোহার গোলক আছে, তার ভরটা হচ্ছে কয় কেজি, 2 কেজি, দ্যাট মিন্স m ইকুয়ালস টু হচ্ছে 2 কেজি। বলা হলো 2 কেজি বরের লৌহ গোলক 30 ডিগ্রি কোণে একটি দেওয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খায়। এর মানে সে একটা দেওয়ালের সাথে কি খায়, ধাক্কা খায়। এই যে দেখো দেওয়ালের সাথে ধাক্কা খাইলো, এই যে দেওয়ালের সাথে সে ধাক্কা খাইলো, কত ডিগ্রি কোণে ধাক্কা খাইলো, 30 ডিগ্রি কোণে কোন একটা দেওয়ালের সাথে ধাক্কা খায়। এবার বলা হলো 30 ডিগ্রি কোণে দেওয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খায়, তাহলে যে বেগে সে ধাক্কা দিল তাকে আমি দিলাম ইউ, ইউ সমান 4 মিটার পার সেকেন্ড। এবার বললো ধাক্কা লেগে উল্টো দিকে, তাহলে আমার যাচ্ছিল কোন দিকে, এদিকে, উল্টো দিক মানে কি তার অপোজিট, উল্টো দিকে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। তাহলে সে যাচ্ছিল এদিকে, উল্টা দিকে ফিরে এলো মানে কি এদিকে যাবে, কত ডিগ্রি কোণে ফিরে গেল, তাও 30 বলে দিছে, তাহলে আমার এইদিকে ফেরত গেল, সে 30 ডিগ্রি কোণে সে ফেরত গেল। আর এটা যদি আমরা বলি ধাক্কা খাওয়ার আগে, এটা হচ্ছে ধাক্কা খাওয়ার পরে, তাহলে আগেরটা হচ্ছে আদি বেগ, পরেরটা হচ্ছে শেষ বেগ, নাম দিলাম ভি। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো প্রশ্ন করা হলো বলের ঘাত জে ইকুয়ালস টু হোয়াট, ইউ এর মান আমরা জানি 4 মিটার পার সেকেন্ড, বি এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বলের ঘাত জে ইকুয়ালস টু হচ্ছে m ইনটু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তার মানটা। এবার আসি এটাকে আমরা লিখতে পারি, তাহলে আমাদের বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, এটার মান বের করতে হবে, মানে এটার মান বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো, দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে কি বলি, লব্ধি বলি। এই লব্ধি বের করার ফর্মুলা কি, আমরা জানি r ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos অফ আলফা। এখানে p হচ্ছে একটা ভেক্টর, q হচ্ছে আরেকটা ভেক্টর, আলফা হচ্ছে p এবং q এর মধ্যবর্তী কোণ। এবার বলো আমার এখানে k কে ভেক্টর, একটা হচ্ছে v আর একটা হচ্ছে মাইনাস ইউ। এবার আসি আমাদের এই দুইটার মধ্যবর্তী কোণ, কার কার মধ্যবর্তী কোণ, ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে এটা কিন্তু ইউ, কিন্তু আমার কার কার কোণ লাগবে, এটা হচ্ছে ভি আর এটা লাগবে মাইনাস ইউ। তাহলে এটা যদি ইউ হয়, আমি যদি এইদিকে নিই, এটা হচ্ছে কি মাইনাস ইউ ভেক্টর। তো তাহলে আমি একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর। এখন আমার প্রশ্ন হলো, আচ্ছা তোমাকে যদি আমি একটা সিঙ্গেল প্রশ্ন করি যে ভাইয়া ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আনসারটা কত আসবে বলো তো। ইউ ভেক্টর এবং ভি ভেক্টর মানে আমরা মাইনাস ইউটা দিলাম না, জাস্ট সিম্পল আমি প্রশ্ন করলাম যে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। অনেকে পারবা অনেকে পারবা না, তো কেউ যদি আনসার দিয়ে থাকো 60, তার আনসারটা কারেক্ট, অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। কিভাবে দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, দেখো এই পয়েন্টে এই দুইটা ভেক্টর একসাথে কাজে লাগছে। এখন এই দুইটা ভেক্টরকে এই পয়েন্ট থেকে হয় বের হইতে হবে, না ঢুকতে হবে। দেখো এই ভেক্টরটা এই পয়েন্টে ঢুকতেছে, এই ভেক্টরটা বের হচ্ছে, এরকম হবে না। তাহলে আমি এটাকে একটু সামনের দিকে বর্ধিত করলাম, তাহলে কি হলো, আমার এই ভেক্টরটাও বের হচ্ছে, এই ভেক্টরটাও বের হচ্ছে, ওই মুহূর্তে তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা বলি আলফা, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ এটা আর এটা হচ্ছে বিপরীত কোণ 30 ডিগ্রি, তাহলে 30 + 30 = 60। কিন্তু তোমার সেটা লাগে না,
তো আমার সেটা লাগে না, আমি জাস্ট আমাদের জানার জন্য বললাম, যেহেতু আমাদের বেসিকের জন্য কাজে লাগবে, এমসিকিউর ক্ষেত্রে ভার্সিটির পরীক্ষাগুলোতে কাজে লাগতে পারে। এখন আমার কার কার মধ্যবর্তী কোণ লাগবে, বি এবং মাইনাস ইউ। তাহলে আমার মাইনাস ইউ মানে কোন দিকে, এই যে এইদিকে, তাহলে আমরা এই দিকটাকে উল্টে দিব, এটা হচ্ছে মাইনাস ইউ। এখন একটু ভালো করে খেয়াল করে, এটা যদি মাইনাস ইউ হয়, এটা যদি বি হয়, তাদের মধ্যবর্তী কোণ কোনটা, এই যে এই পয়েন্ট থেকে এটা আমার এদিকে বের হচ্ছে, এটা এদিকে বের হচ্ছে, এই কোণটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আর আমরা জানি এই পুরো কোণটা হচ্ছে কত, 180, এটা 30, এটা 30 মানে 60, 180 থেকে 60 গেলে কত থাকে, 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো কি, আমার এই যে বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের যে মানটা, এই মানটা হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কজ অফ আলফা। ইউ এর মান কত, 4, 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 4 কজ অফ মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারবে, ভাই আপনি তো একটু আগে বলতেন মাইনাস ইউ, হ্যাঁ মাইনাস ইউ বলছেন, আপনি এখানে মাইনাস দেন নাই কেন? আসলে দেখো আমার কথা হচ্ছে, এ মাইনাস দ্বারা কি মিন করতেছে, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, কিন্তু ওই ভেক্টরটার মান কত, আমি তো এখানে শুধু মান বিবেচনা করতেছি, তার মান কিন্তু মাইনাস না, তার মান কিন্তু মানটা সবসময় ধনাত্মক, কিন্তু মাইনাস দ্বারা বোঝাচ্ছে তার দিকটা উল্টা দিকে। তাহলে আমি অলরেডি এটা পেয়ে গেলাম। এটা যদি পাই, ক্যালকুলেশন করে তার সাথে কি গুণ করবা, তার সাথে m ইনটু এটা করলে আমাদের বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটার মানটা তুমি গুণ করে দাও, করলে এখানে তুমি आंसर পাবো, আমি বলে দিই এখানে आंसर পাবো তুমি 4। আর আমার m এর মান কত, তাহলে যে ইকুয়ালটা আমরা বলতে পারি m এর মান দেওয়া আছে 2 ইনটু 4 মান হচ্ছে আমাদের 8। এককটা কি হবে, বলের ঘাত, ভর আর বেগ, হ্যাঁ তাহলে আমাদের ভর আর বেগ মানে হচ্ছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড, এর মানে ভর বেগের সমতুল্য, তাহলে আমরা বলতে পারি 1 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার এই ম্যাথের आंसर। তো তাহলে তোমাকে এটা বুঝতে হবে, এটা হচ্ছে বলের ঘাত সংক্রান্ত। ওকে, তাহলে আমরা এরপর একটু সামনের দিকে আগাই। আচ্ছা এবার দেখো, আমি যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে কি হয়, আরেকটু সামনের দিকে আগাইলে একটা ম্যাথ আছে আমার শীটে, তোমরা করে নিবা, এই ম্যাথটা তোমরা একটু করে নিবা, আমি শীটের মধ্যে দিয়ে দিয়েছি। তোমাকে বললো কি, আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল। তাহলে দেখো এইদিকে লম্বভাবে ধাক্কা খেয়ে উল্টা দিকে রিটার্ন গেল, তাহলে আমি এই দিকটাকে ধরলাম পজিটিভ, এই দিকটাকে ধরলাম নেগেটিভ। তাহলে একটাকে যদি আমি পজিটিভ ধরি আর একটাকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে আমার দেখো এবার, তাহলে ইউ এর মান যদি 5 হয়, বি এর মান কত হবে, -3। এরপর তুমি জাস্ট মানটা বসালে হয়ে যাবে। আর এখানে জে এর মান আসবে নেগেটিভ, নেগেটিভ দ্বারা কি মিন করে, মাইনাস চিহ্ন দ্বারা মিন করে এই মাইনাস আমি কোন দিকে ধরছি, বাম দিকে, এর মানে জে এর ডিরেকশনটা বাম দিকে, আর এটা মিন করে তার মানটা কত, তাহলে তার মানটা কত এবং দিকটা কোন দিকে, দিকটা বাম দিকে, সেই জিনিসটাই মিন করে। তো আমাদের এটা করে নিতে হবে। আর আরেকটা ম্যাথ হচ্ছে তোমার রুয়েটে আসছিল, রুয়েট 4-5 সালে, এই ম্যাথটা একটু করে নিবা, এই ম্যাথটা আমার এখানে করা আছে, তোমরা দেখে নিবা। এই যে বলের ঘাত সংক্রান্ত, আমরা বলতে পারি বলের ঘাত জে ইকুয়ালস টু এফ ডেল্টা টি ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। তো এই দুইটাকে সমান ধরে এখান থেকে এফ বের করা যায়, অর্থাৎ আমি আরো একটা, এই যে এটা বের করার নিয়মটা, সেটা তোমরা একটু দেখে নিবা। এবার আসি আমাদের, এই যে তোমাদের এতক্ষণ যা পড়াইলাম তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বলো, আমরা একটু রেস্ট নিই, দেন আমরা পরবর্তী কনসেপ্টটা শুরু করব। তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, যে কমেন্টে জানাই দাও তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা অনেকে বলতেছে লিখার আগে ঝাপসা, তাহলে আমি একটা কাজ করি,
যে আমি লাইভটা কেটে আমি আবার নতুন করে লাইভে আসি। আমি নতুন করে লাইভে আসলে তোমরা ওই লাইভটাতে জয়েন করো। আমি লাইভটা কেটে আবার নতুন করে লাইভে আসি।